এই হাফিজ মিয়ার আর একটা রূপ দেখা যায়, সেটা সকালবেলায়। সেই হাফিজ মিয়াকে কোনোভাবেই দিন বা রাতের হাফিজ মিয়ার সাথে মেলানো যায় না। তিনি পায়রা ওড়ান। তার ট্রেন করা কিছু পায়রা আছে, পুরুষ পায়রা, যাদেরকে তিনি ছেড়ে দেন। সেই পায়রাগুলো গিয়ে অন্য দল থেকে মেয়ে পায়রা ভাগিয়ে নিয়ে আসেন এবং তিনি সেইগুলোকে যত্ন করে রেখে দেন। পুরনো ঢাকা নিয়ে আমাদের আসলে আগ্রহ শেষ নেই। নানা অলিগলি আমরা যখন বাইরে থেকে যাই, তখন আমাদের কাছে গোলকধাঁধা মনে হয়, কিন্তু যারা ওইখানে থাকেন তারা এটাতেই অভ্যস্ত এবং এই অভ্যস্ততা থেকে তারা বেরোতে চান না। অনেক কিছু করেও তারা কোনোভাবেই নতুন ঢাকা তাদের টানে না। নতুন ঢাকায় থাকলেও তারা ফিরে ফিরে যান পুরানো ঢাকায়। এই পুরানো ঢাকায় নানা ধরনের মানুষের বাস এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে এসেছে। এখন পুরানো ঢাকার বয়স কত, এটা নিয়েও এখন নানা ধরনের আলোচনা আছে। সম্প্রতি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি। এই কথাগুলো শুনতে শুনতে আপনাদের কৌতূহল জাগতেই পারে যে এই চরিত্রগুলো কারা, কেন জিন্দাবাহার, তারা জিন্দাবাহারে কি করেন। আসলে তারা কিছু করেন না, তারা করতেন একটা সময়ে, অন্তত 100 বছর আগে। এবং অনেক বছর পরে এসে কৈশোর জিন্দাবাহারে কাটানো, মানে জন্ম থেকে কৈশোর জিন্দাবাহারে কাটানো একজন পরিণত মানুষ ফিরে দেখছেন তার জন্ম শহরকে, তার স্মৃতির শহরকে। আর সেটা নিয়েই এই বইটার নাম জিন্দাবাহার ও অন্যান্য। লিখেছেন বিখ্যাত চিত্রকর পরিতোষ সেন, যিনি ভূভারতে এক নামে সুবিদিত। শিল্পী হিসেবে তিনি যথেষ্ট পরিচিত এবং তিনি তার জন্ম হয়েছিল এই জিন্দাবাহারে, যেখানে মূলত সুব্বাসীদের বাস। তাদের একটা আলাদা ডায়ালেক্ট আছে। ঠিক সেইখানে অসংখ্য চরিত্র তার ছোটবেলায় দেখা, সেইগুলোই তার মনের আয়নায় নতুন করে ভিড় করে আসে। সেই চরিত্রগুলোকে তিনি চিত্রিত করেছেন। শুধু লিখেছেন তাই না, বইটায় যে অলঙ্করণগুলো আছে সেগুলোও অনবদ্য। সেটাও শিল্পী পরিতোষ সেনের লেখা। মানে একই অঙ্গে দুই রূপ। আমরা একজন মানুষের ভেতরে তার লেখক সত্তাকে আবিষ্কার করি, তার স্মৃতির শহরকে আবিষ্কার করি, স্মৃতির শহরের সেই মানুষগুলোকে আবিষ্কার করি। অন্যদিকে তাদের নিয়ে তিনি যে আঁক কষেন, সেই আঁক কষাগুলোকেও আমরা আবিষ্কার করি, সেগুলোকে দেখি। সেখানে রঙের কারুকাজ দেখি, সেখানে রেখার কারুকাজ দেখি। একটা মানুষ কিভাবে দু রকমের হয়, একজন অসুস্থ, তার কাশি, তার শ্বাসকষ্ট, সেই মানুষটাই আবার দর্জি, ওস্তাগার, হাফিজ মিয়া। তার প্রতিদিন সকালে কালেজাকা সালন আর পরোটা না হইলেই নয়। যেদিন একটু দেরি হয়, তার সেই দোকানের সহকারী কাল্লু ওইটা নিয়ে আসতে, তখন যখন সেটা ফুরিয়ে যায় তখন তার মাথায় রক্ত চড়ে যায়। অনেক কিছু আছে, কিন্তু কাবাব, স্বামী কাবাব বা অন্যান্য কিছু আছে, কিন্তু পরোটার সাথে কাল্লুকে অবশ্যই পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে কালেজাকা সালন নিয়ে আসতে হবে, না হলে হাফিজ মিয়ার মাথা ঠান্ডা হবে না। এই হাফিজ মিয়াই একজন মানুষকে দেখে কোনো মাপ না নিয়ে নিখুঁতভাবে তার কোড বানিয়ে দিতে পারেন। সেইটা আর একটা আশ্চর্যের বিষয়। এবং একজন নবাবজাদাকে যখন এই কাজটা করে দেন, মানে তার কোড বানিয়ে দেন, তখন নবাবজাদা সাবাস সাবাস গজব গজব বলতে বলতে তার গাড়ি করে চলে যান। এই হাফিজ মিয়ার আর একটা রূপ দেখা যায়, সেটা সকালবেলায়। সেই হাফিজ মিয়াকে কোনোভাবেই দিন বা রাতের হাফিজ মিয়ার সাথে মেলানো যায় না। তিনি পায়রা ওড়ান। তার ট্রেন করা কিছু পায়রা আছে, পুরুষ পায়রা, যাদেরকে তিনি ছেড়ে দেন। সেই পায়রাগুলো গিয়ে অন্য দল থেকে মেয়ে পায়রা ভাগিয়ে নিয়ে আসেন এবং তিনি সেইগুলোকে যত্ন করে রেখে দেন। প্রতিদিন সকালে তাদের খাবার দেন, পানি দেন এবং তাদের ট্রেনিং করেন। আগে ঢাকায় পায়রা ওড়ানো হতো এবং সেটা প্রতিযোগিতাও হতো। সেই আকাশ কালো করে মেঘের মতন যখন পায়রারা উড়ে যেত, হাফিজ মিয়া তখন ওই পায়রাগুলোকে ছেড়ে দিতেন। আর দূর থেকে যখন পায়রাগুলোকে অল্প অল্প দেখা যেত, তখন কাল্লো জোরে জোরে হাফিজ মিয়াকে শুনিয়ে বলতো, আর আইস, আর আইস, মানে পায়রাগুলো আসছে। আর হাফিজ মিয়া তখন তার ট্রেন করা পায়রাগুলোকে ছেড়ে দিত। সেই পায়রাগুলো গিয়ে দলের মধ্যে মিশে যেত, সেখান থেকে মেয়ে পায়রাগুলোকে ভাগিয়ে নিয়ে চলে আসতো। এ এক অদ্ভুত খেলা। ঠিক এই হাফিজ মিয়ার মতন আর একজন হচ্ছে জিতেন গোসাই। জিতেন গোসাই
সিনেমার পোস্টার আঁকতেন। পোস্টার বলা ভুল হবে, ব্যানার, বড় বড় ব্যানার আঁকতেন। সেই ব্যানার আগে তিনি থাকতেন ধ্যানমগ্ন, তার একটা সাদা ক্যানভাস ঝোলানো থাকতো, আর তিনি চারপাশে ছড়িয়ে রাখতেন বিভিন্ন ধরনের রং মাটির কুটুরির মধ্যে। সেই রংগুলো একদিকে থাকতো, ক্যানভাস একদিকে, আর তিনি বসে বসে ধ্যান করতেন, মানে মনে মনে তিনি ভাবতেন কি আঁকবেন, কোন পোঁচটা আগে দিবেন, কোন তুলিটা আগে ব্যবহার করবেন। এইটা যেমন, ঠিক একইভাবে তিনি তার বাবার কথা বলেছেন, প্রসন্ন কুমার, যিনি একজন কবিরাজ, ধন্বন্তরী। ধন্বন্তরী শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, যিনি রোগীকে ভালো করে তুলতে পারেন, মানে মুমূর্ষু রোগীকে ভালো করেন, তিনি ধন্বন্তরী। আজকের দিনে তো একজন রোগী আসলে ডাক্তারের প্রথম কাজই হয় কিছু না শুনে টুনে তাকে অজস্র টেস্টের একটা বয়ান লিখে দেয়া, তারপর টেস্ট করে আসলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা, ব্যবস্থাপত্র দেয়া। কিন্তু প্রসন্ন কুমার রোগীর নাড়ি না টিপে শুধু রোগীকে দেখেই তার নিদান দিতে পারতেন, এবং রোগী ভালো হয়ে যেতেন এবং ফিরে আসতেন তার জন্য বিভিন্ন ধরনের উপহার নিয়ে। এই ছিল তার বাবা। এই ধরনের আরো কিছু মানুষের কথা আছে, যেমন একজনের কথা তিনি বলেছেন, তার সাইনবোর্ডে লেখা থাকতো পৃথিবীর সেরা ডেন্টিস্ট। সেই ডেন্টিস্টের নাম হচ্ছে আক্তার মিয়া। সেই আক্তার মিয়া কিভাবে দাঁত তুলতেন এবং যিনি দাঁত তোলাতে আসতেন সেই রোগী কিভাবে চিৎকার করতেন, সেই বর্ণনাটাও এখানে আছে। পাশাপাশি আছে তাদের বাড়িতে ছোট্ট বয়সে কাজ করতে আসা একটা মেয়ে, কিভাবে তার বয়সটা পেরিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সেই মেয়েটাই একদিন জামিলার মা হয়ে উঠছে। এরকম অসংখ্য চরিত্রের চিত্রণ তিনি করেছেন। এই বইটার মধ্যে খুব বেশি বড় না, অন্তত 100 বছর আগের পুরানো ঢাকায় আপনি ফিরে যেতে পারবেন, সেই গলি দিয়ে হাঁটতে পারবেন, সেখানকার মন্দির, মসজিদ, গির্জার যে গলাগলি করে থাকা সেগুলো এখনো আছে, সেগুলো দেখতে পাবেন, এবং আপনি কিছুটা স্মৃতিকাতর হয়ে উঠবেন। আর আপনি যদি পুরানো ঢাকার মানুষ হন তাহলে তো কথাই নেই। আমরা বই কথা ভাই সাইফুরের এই পর্বে আলোচনা করলাম পরিতোষ সেনের জিন্দাবাহার ও অন্যান্য বইটি নিয়ে। অন্তত পরিতোষ সেনকে আমরা জানি, তিনি এই বাংলার মানুষ, এই ঢাকার মানুষ। তিনি বিখ্যাত হয়েছেন অন্য জায়গায় গিয়ে, কিন্তু তিনি আমাদেরই মানুষ। আমাদের এই প্রজন্ম, আমরা যাদেরকে বারবার জেনজি জেনজি বলছি, তারাও অন্তত জানুক পরিতোষ সেনের মতো একজন জগৎ বিখ্যাত শিল্পীরও জন্ম হয়েছিল এই পুরানো ঢাকায়, এই জিন্দাবাহারে।